আসসালামু আলাইকুম। ল্যান্ড আইডিয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব হেবার ঘোষণা দলিল কি, কোন কোন ওয়ারিশদের জন্য হেবার ঘোষণা দলিল প্রযোজ্য এবং একটি পরিপূর্ণ হেবার ঘোষণা দলিলের ফরম্যাট দেখব। তো আমাদের অনেকেই প্রশ্ন করে থাকেন কোন কোন সম্পর্কের মধ্যে হেবার ঘোষণা দলিল কার্যকর হয়। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো প্রথমে জেনে নিচ্ছি হেবার ঘোষণা দলিল কি। মুসলিম শরিয়া আইন অনুযায়ী কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দান বা উপহার করার একটি আইনি স্বীকৃতি, যা মুসলিম আইনে মৌখিক দান করা সম্ভব হলেও বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী এই স্থাবর সম্পত্তি দান বৈধ করতে হলে তা অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রিভুক্ত হতে হবে। কোনো মুসলিম ব্যক্তি তার সম্পত্তির মালিকানা নির্দিষ্ট কিছু রক্ত সম্পর্কীয় ওয়ারিশদের মধ্যে কোনো কিছুর বিনিময় বা টাকা পয়সা ছাড়া দান করে লিখিত দলিল রেজিস্ট্রি করে দেন, তাই হেবার ঘোষণা দলিল। তো হেবার ঘোষণা দলিলের প্রধান তিনটি শর্ত হচ্ছে, যিনি দাতা তাকে স্বীকার করতে হবে সম্পত্তিটি তিনি দান করছেন। দ্বিতীয়ত হচ্ছে, এই দলিলের যিনি গ্রহীতা তাকে স্বীকার করতে হবে তিনি সম্পত্তিটি দান হিসেবে গ্রহণ করছেন। তৃতীয়ত হচ্ছে দখল অর্পণ, অর্থাৎ দাতা সম্পত্তির দখল বা নিয়ন্ত্রণ গ্রহীতাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবেন। হেবার ঘোষণা দলিলের আওতাভুক্ত সম্পর্কসমূহ। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী 14টি সম্পর্কের মধ্যে হেবার ঘোষণা দলিল করা হয়। তা হলো, হেবার ঘোষণা দলিল কাদের জন্য প্রযোজ্য এটি জেনে নেই। প্রথমত হচ্ছে কারা করতে পারে এই হেবার ঘোষণা দলিল। এটা হচ্ছে শুধুমাত্র মুসলিম ব্যক্তিরাই এই আইনের অধীনে হেবার ঘোষণা দলিল করতে পারবেন। এর মধ্যে দ্বিতীয়ত হচ্ছে রক্তের সম্পর্ক, সাধারণত স্বামী স্ত্রী, বাবা মা সন্তান, দাদা দাদি ও নাতি নাতনি এবং সহোদর ভাই ও বোনদের মধ্যে হেবার ঘোষণা দলিল হয়ে থাকে। রেজিস্ট্রেশন খরচ, হেবার ঘোষণা দলিলের রেজিস্ট্রেশন খরচ ও ফি অন্যান্য দলিলের তুলনায় খুবই কম হয়ে থাকে। বাতিলযোগ্য, একবার দখল শর্ত হয়ে গেলে এবং দলিল রেজিস্ট্রি হয়ে গেলে সাধারণত হেবার ঘোষণা পত্র দলিল সহজে বাতিল করা যায় না। আসলে হেবার ঘোষণা দলিল সহজে বাতিল করা যায় না। এরপর আসি আমরা হেবার ঘোষণাপত্র দলিলের যে সম্পর্ক, রক্তের সম্পর্ক যাদের মধ্যে হেবার ঘোষণা দলিল করা যায় সেই সম্পর্কগুলি আমরা দেখে নেই। যেমন সম্পর্কের শ্রেণী এবং সম্পর্কের ধরন। দাম্পত্য জীবনে স্বামী অথবা স্ত্রী, যেমন স্বামী স্ত্রীকে দিতে পারবেন, স্ত্রী স্বামীকে দিতে পারবেন। জন্মদাতা পিতামাতা, যেমন পিতা তার সন্তানকে দিতে পারবেন এবং সন্তানও তার পিতাকে দিতে পারবেন। মাতা তার সন্তানকে দিতে পারবেন এবং সন্তানও তার মাতাকে হেবার ঘোষণা হিসেবে জমি দান করতে পারবেন। সন্তান, পুত্র সন্তান, পুত্র ও কন্যা সন্তান, যেমন পুত্রও তার পিতামাতাকে দিতে পারবেন এবং কন্যাও তার পিতামাতাকে হেবার ঘোষণাপত্র দলিল দান করতে পারবেন। ভাই ও বোন, সহোদর ভাই এবং সহোদর বোন, সহোদর ভাই সহোদর বোনকে দিতে পারবেন এবং সহোদর বোন সহোদর ভাইকে দিতে পারবেন, অথবা সহোদর ভাই সহোদর ভাইকে দিতে পারবেন এবং সহোদর বোন আরেক সহোদর বোনকে হেবার ঘোষণাপত্র হিসেবে জমি দান করতে পারবেন। এরপর হচ্ছে পিতামাতার বংশধর, যেগুলো রক্তের সম্পর্কের, যেমন দাদা দাদি এবং নানা নানি। দাদা দাদির ক্ষেত্রে দাদা তার ছেলের সন্তানকে বা মেয়েকে, অথবা কন্যার দাদা দাদির ক্ষেত্রে তার ছেলে সন্তান, দাদা দাদি তার ছেলের সন্তান অথবা তার ছেলের পুত্র অর্থাৎ নাতি বা ছেলের কন্যা অর্থাৎ নাতনি তাদেরকে দান করতে পারবেন। এবং নানা নানি মেয়ের পুত্র অর্থাৎ মেয়ের কন্যা তাদেরকে দান করতে পারবেন হেবার ঘোষণা হিসেবে। এবং এরপর হচ্ছে সন্তানের বংশধর, অর্থাৎ নাতি নাতনিদের ক্ষেত্রে হচ্ছে পুত্রের সন্তান অর্থাৎ নাতি, যেটি আমরা আগেই বলেছি এখানে দাদা দাদি নানা নানির ক্ষেত্রে, সেটি হচ্ছে সন্তানের বংশধর।
এবং পুত্রের সন্তান নাতি নাতনি এবং কন্যার সন্তান নাতি নাতনি, এই ক্ষেত্রে হেবার ঘোষণা দলিল প্রযোজ্য হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সৎ ভাই বা সৎ বোন, হেবার ঘোষণা দলিলের সুবিধা শুধুমাত্র সহোদর ভাই ও সহোদর বোনদের ক্ষেত্রে প্রযোজ্য। সৎ সম্পর্কের ক্ষেত্রে আইনি জটিলতা থাকায় হেবার ঘোষণাপত্র প্রযোজ্য নয়। এবং অন্যান্য আত্মীয় যেমন চাচা, মামা, খালা, ফুফু বা শাশুড়ির ক্ষেত্রে হেবার ঘোষণাপত্র দলিল করা যায় না। তাদের ক্ষেত্রে দানপত্র দলিল প্রযোজ্য হয়, যার রেজিস্ট্রেশন খরচ হয় হেবার ঘোষণা দলিলের চেয়ে অনেক বেশি। তো এবার চলুন দেখে নেই একটি পরিপূর্ণ হেবার ঘোষণা দলিলের ফরম্যাট। তার জন্য আমরা চলে যাব, আমরা একটি পরিপূর্ণ হেবার ঘোষণা দলিলের ফরম্যাট দেখব এখন। তো এখানে নিবন্ধন কার্যালয়ের নাম, আপনারা যে রেজিস্ট্রি অফিসের দলিলটি রেজিস্ট্রি করবেন তার নাম এখানে হবে রেজিস্ট্রি অফিস, অমুক রেজিস্ট্রি অফিস। এবং দ্বিতীয়ত হচ্ছে 2 নম্বর হচ্ছে দলিলের সার সংক্ষেপ। এগুলো হচ্ছে মানে সব দলিলের ক্ষেত্রে একই ফরম্যাট থাকবে। দলিলের প্রকৃতি, হেবার ঘোষণাপত্র, মৌজার নাম, এখানে আপনার মৌজার নাম দিবেন। পৌরসভা এবং ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন, পৌরসভা হলে পৌর এলাকা, ইউনিয়ন এলাকা হলে যে ইউনিয়নভুক্ত জমিটি সেই ইউনিয়নের নাম, এবং সিটি কর্পোরেশন হলে সেই সিটি কর্পোরেশনের নাম এখানে বসবে। এরপর হচ্ছে থানা উপজেলা, এখানে থানা উপজেলার নাম বসবে, যে সাব রেজিস্ট্রি অফিসটি যে উপজেলাধীন সেই উপজেলার নাম, এবং জেলা যে জেলায় অবস্থিত। হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, জমির পরিমাণ আমি এখানে অনুমান দিয়েছি 8%, আপনাদের ক্ষেত্রে যাই হোক বসিয়ে দিবেন 8%। জমির শ্রেণী দিয়েছি এখানে নামা, বিভিন্ন হতে পারে নামা, কান্দা, বাড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম থাকে, ডাঙ্গা, তারপর আরও বিভিন্ন নাম থাকে। এবং জমির মূল্য, যদিও হেবার ঘোষণাপত্র দলিলের মূল্য পরিশোধ করা হয় না, তারপরেও সরকারি ভ্যালু অনুপাতে অথবা আনুমানিক সরকারি ভ্যালুর উপরেও হলেও একটি মূল্য তুলতে হবে এখানে। যেমন আমি অনুমান মূল্য একটি তুলে দিয়েছি 4 লক্ষ টাকা, যদিও এটি সরকারি ভ্যালুর হতে বা কম হতে পারে, তারপরও আমি 4 লক্ষ টাকা তুলে ধরেছি। এরপর আসি 3 নম্বর কলমে হচ্ছে দলিল গ্রহীতার নাম ও ঠিকানা। তো দলিল গ্রহীতার নাম ঠিকানা সব দলিলের ক্ষেত্রে একইভাবে, নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, যদি মেয়ে মানুষ হয়ে থাকে তাহলে স্বামীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, এবং 3 সনদ নাম। এটি সাবকবলা দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং হেবার ঘোষণা দলিলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়। এটি আপনারা 3 সনদ বসিয়ে দিবেন। এরপর হচ্ছে ধর্ম, পেশা, জাতীয়তা, তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। এরপর চলে যাচ্ছি আমরা 4 নম্বর কলামে। এটাও সেম একইভাবে দাতা গ্রহীতার মতোই নাম, ঠিকানা পরিপূর্ণভাবে বসিয়ে দিবেন। এবং যদি একাধিক ক্ষেত্রে হয়, যেমন দাতা যদি একাধিক হয় অথবা গ্রহীতা যদি একাধিক হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে দিবেন আপনারা, এখানে বসবে 4-এর 1, এখানে আপনারা একটি ব্র্যাকেট দিবেন, এখানে একটু ব্র্যাকেট কলম 1, এখানে 4-এর 1 এইভাবে দিয়ে আবার দ্বিতীয় নাম্বার হবে এখানে 4-এর 2, যদি দাতার ক্ষেত্রে 2 জন হয়ে থাকে তাহলে এইভাবে 4-এর 1, 4-এর 2 এইভাবে দিয়ে লিখতে হবে। তো যাই হোক আমরা একজনই রাখলাম, এটা কেটে দিলাম, একজনই রাখলাম। এরপর হচ্ছে 5 নম্বর কলাম, ক্ষমতাপ্রাপ্ত অ্যাটর্নি, অভিভাবক, এবং এখানে যদি নাবালক গ্রহীতা থাকে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখানে নাবালকের গার্জিয়ানের নাম, অভিভাবক, এবং পাওয়ার অফ অ্যাটর্নি। এটি হচ্ছে যদি যিনি দলিল দাতা তিনি যদি দলিলটি পাওয়ার হিসেবে পেয়ে থাকেন, তবে এখানে পাওয়ার, যার নিকট হইতে পাওয়ার পেয়েছেন, পাওয়ার হিসেবে জমিটি গ্রহণ করেছেন, সেই পাওয়ার ব্যক্তির পরিপূর্ণ ঠিকানা এখানে দিতে হবে। এবং 7 নম্বর হচ্ছে হস্তান্তরিত জমির ন্যূনপক্ষে 25 বছরের ধারাবাহিক মালিকানার বিবরণ। এখানে জমিটির যে দাতা তিনি কিভাবে জমিটির মালিক
এবং যদি বিভিন্ন ভায়া দলিলের মাধ্যমে হয়ে থাকে এবং রেকর্ডীয় মালিকের নিকট হতে ক্রয় করে থাকেন, যাই হোক যেভাবে হোক তিনি জমিটি পেয়ে থাকেন, তার ধারাবাহিক একটি বিবরণ এখানে আপনারা তুলে ধরে তারপর চলে আসবেন। তারপর শেষ পর্যায়ে আসবেন, এখানে আসবেন 8% জমি অর্থ দলিলে হেবার ঘোষণাকৃত ভূমিপটে। আমরা যেহেতু 8% লিখে আসছি, তারপর হচ্ছে হেবার ঘোষণা দলিলের মূল বয়ানটি হচ্ছে এখানে নিচে, যে যেহেতু এখানে আমরা দলিলের গ্রহীতা দিয়েছি, আমরা দলিলের গ্রহীতা দিয়েছি পুত্রকে এবং দাতা দিয়েছি মাতাকে, অতএব তুমি অত্র দলিল গ্রহীতা আমার গর্ভজাত পুত্র, অর্থাৎ মা হচ্ছেন দাতা এবং পুত্র হচ্ছেন গ্রহীতা। আমরা উভয়কে শ্রেণীর মতো আদর যত্ন, স্নেহ মমতা ও ভক্তি শ্রদ্ধা ও সেবা যত্ন করে আসিতেছি। তোমার ভবিষ্যৎ জীবন উন্নতিকল্পে চাষাবাদ ও বসবাস করার মানুষের মুসলিম পারিবারিক শরিয়া আইন মোতাবেক বিগত 1 মাস পূর্বেই নিম্নলিখিত সাক্ষীগণের মোকাবিলায় হেবার ঘোষণা করিয়া নিম্ন তফসিল বর্ণিত 8% জমির দখলাদি বুঝাইয়া দিয়াছি। যেহেতু জমির দখলাতি মৌখিকভাবে তিনি দান করে ইতিপূর্বে 1 মাস পূর্বেই তিনি দখলাদি বুঝাই দিয়েছেন, মুসলিম আইনে 2 জন সাক্ষীর উপস্থিতিতে মৌখিক হেবার ঘোষণাও বৈধ। যদিও মুসলিম আইনে এই হেবার ঘোষণাটি মৌখিকভাবে বৈধ হয়, কিন্তু উক্ত ভূমির নামজারি উক্ত ভূমি তোমার নিজ নামে নামজারি করিতে না পারায় এবং ভবিষ্যতে কোনো প্রকার ঝামেলা ও বিতর্ক এড়াতে অদ্য স্বেচ্ছায় সজ্ঞানে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হইয়া উক্ত মৌখিক হেবার ঘোষণাপত্র দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া দিলাম। যেহেতু ভবিষ্যতে যাতে কোনো প্রকার ঝামেলা এবং বিতর্কের সৃষ্টি না হয় এবং গ্রহীতার ক্ষেত্রে যাতে তার নিজ নামে নাম জারি করার সুবিধা হয়, তাই তিনি স্বেচ্ছায় রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে দলিলটি রেজিস্ট্রি করিয়া দিবেন। উক্ত হেবার ঘোষণাকৃত ভূমি তোমার নিজ দখলে লইয়া সহকারী কমিশনার ভূমি অফিস হইতে আমার নাম কর্তন করিয়া, অর্থাৎ দাতার নাম কর্তন করিয়া, এখানে এরকম হচ্ছে কেন, আমার নাম কর্তন করিয়া ভূমি সহকারী কমিশনার ভূমি অফিস হইতে আমার নাম কর্তন করিয়া তোমার নিজ নামে খাজনাদি আদায় করিয়া দান বিক্রয় ও যে কোনো প্রকার হস্তান্তর করিতে পারিবে। অর্থাৎ তাকে হেবার ঘোষণাপত্র হিসেবে দান করার পর তিনি দান বিক্রয় ও যে কোনো প্রকার হস্তান্তর করার ক্ষমতা রাখবেন গ্রহীতা। ইহাতে আমার স্থলবর্তী ও পরবর্তী ওয়ারিশগণ কোনো প্রকার ওজর আপত্তি ও দাবি দাওয়া করিতে পারিবে না। দাবি করিলেও তাহা সর্ব আদালতে নামঞ্জুর ও বাতিল হইবে। এতদ্বার্থে স্বেচ্ছায় সজ্ঞানে ও সুস্থ শরীরে অত্র দলিল পাঠ করিয়া উহার মর্মসম্যক অবগত হইয়া অন্যের বিনা অনুরোধে সরল অন্তঃকরণে অত্র হেবার ঘোষণাপত্র দলিল, এখানে দুইবার লেখা হচ্ছে, অত্র হেবার ঘোষণাপত্র দলিল যথারীতি সহি সম্পাদন করিলাম। অত্র হেবার ঘোষণাপত্র দলিল বর্তমান বা ভবিষ্যতে কোনো প্রকার রদ বা বাতিল হইবে না এবং অফেরতযোগ্য বলে বিবেচিত হইবে। ইজমেন্ট নাই, অর্থাৎ জমিতে অন্যান্য ওয়ারিশগণের কোনো স্বত্বাধিকারী নেই। এবার আসছি 8 নম্বর কলাম, একাধিক ক্রেতার ক্ষেত্রে যদি হয় তাহলে এখানে আপনার প্রযোজ্য নয় তুলে দিয়ে, এখানে আপনার যদি একাধিক ক্রেতা হয় 2 জন 3 জন 5 জন যে কজনই হোক, আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা বসিয়ে দেব এই করে। যেমন গ্রহীতা যদি হয় 3 জন, তাহলে 3 জনের নাম বসিয়ে দিয়ে এবং যোগ গ্রহীতার কে কতটুকু জমির মালিকানা, তার মালিকানা বসিয়ে দেব, তার নামের সোজাসুজি এভাবে আপনারা বসিয়ে দেবেন। তো আমরা যদি একজন রাখছি, অতএব সেক্ষেত্রে আমরা একজন ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে পুরোটাই যেহেতু মালিক একই ব্যক্তি, আমরা এখানে একজনই রাখলাম। দাতার ক্ষেত্রে সেম একইভাবে দিবেন, বিক্রেতা
মালিকানা, এবং এখানে দিবেন তারিখ, বাংলা তারিখ, মাস, কি মাস, এবং ইংরেজি তারিখ। ইংরেজিতেও অঙ্কের সংখ্যা লিখে এবং কথায় লিখে দেওয়া হবে। এরপর আসতেছি আমরা 11 নম্বর তফসিল। এখানে জেলা, উপজেলা এবং জমিটি যে ইউনিয়ন ভূমি অফিসে অবস্থিত আওতাধীন সেই ইউনিয়ন ভূমি অফিসের এলাকার নাম এখানে দিতে হবে এবং মৌজার নাম এবং মৌজাটির জেল নাম। তারপর হচ্ছে খতিয়ান নাম্বার। খতিয়ান নাম্বার এইভাবে তফসিলটি আপনারা টেবিল আকারে তৈরি করে দিবেন, তাহলে জিনিসটি সুন্দর এবং সকলেই বুঝতে পারবে। এখানে আরওআর অর্থাৎ সাবেক খতিয়ান, বিআরএস খতিয়ান, নামজারি খতিয়ান, সাবেক দাগ, এই দাগের ঘরে সাবেক অর্থাৎ আরওআর দাগ, বিআরএস আরএস দাগ, জমির শ্রেণী, দাগে মোট জমির পরিমাণ এবং দখল কতটুকু সেই অংশটুকু এখানে পরিমাণ বসিয়ে দিবেন। এখন কথা হলো, যদি একাধিক দাগ হয় তাহলে প্রতিটি দাগে দাগে অংশ বসিয়ে দিতে হবে, দখলের পরিমাণ, মোট জমির পরিমাণ বসিয়ে দিয়ে। যেহেতু আমরা দুটি দাগ উল্লেখ করেছি এখানে, তাহলে দুই দাগের মোট জমির পরিমাণ, এবং যদি নামজারি করা হয়ে থাকে দাতার ক্ষেত্রে, তাহলে নামজারিতে কতটুকু আছে দুই দাগে, এবং সেখান থেকে কোন অংশে অর্থাৎ কোন সাইডে সেই জমিটি তিনি দান করলেন হেবার ঘোষণা হিসেবে, সেই সাইটটি মেনশন করে এখানে হেবার ঘোষণা জমির পরিমাণটি উল্লেখ করে দিতে হবে। মজি হচ্ছে কথায় 8% জমির পরিমাণ। তারপর হচ্ছে 12 নম্বর কলামে হচ্ছে সম্পত্তির তফসিল চৌহদ্দি অর্থাৎ চৌহদ্দি। এখানে দাগ নম্বর দিয়ে, যদি একাধিক দাগ হয় একাধিক দাগের ক্ষেত্রে টেবিল বাড়িয়ে নিয়ে আমরা এখানে দাগ নম্বর বসিয়ে দিয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কে অবস্থান করছে সেগুলো উল্লেখ করে দিতে হবে। এবং 13 নম্বর কলমে হচ্ছে সম্পত্তির হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ অঙ্কে ও কথায়, অঙ্কে দিবেন এবং কথায় দিবেন। তারপর হচ্ছে 14 নম্বর সম্পত্তির মূল্য পরিশোধের বিবরণ যদি থাকে, তো আমরা সম্পত্তির পরিমাণ দিচ্ছি, মূল্য দিচ্ছি 4 লক্ষ টাকা, কথায় লিখেছি 4 লক্ষ টাকা, পরিশোধযোগ্য নয় যেহেতু হেবার ঘোষণাপত্র দলিল, যদিও এটি পরিশোধ করা হয় না তারপরেও এখানে সরকারি ভ্যালু অনুপাতে এখানে একটি মূল্য উল্লেখ করা থাকবে। এরপর যাচ্ছে আমরা 15 নম্বর কলামে সম্পত্তির হারাহারি সম্পত্তির হাত নকশা ও পরিমাণ। এখানে যে পরিমাণ জমিটুকু মানে দখল দেওয়া হবে সেটুকু এখানে নকশা আকারে অঙ্কন করে সেখানে মার্কার অথবা রঙিন কালি দিয়ে মার্ক করে দিতে হবে যে এই পজিশনটুকু দখল প্রদান করা হয়েছে। যেহেতু এখানে এইভাবে টেবিল আকারে দিবেন তাহলে জিনিসটি সুন্দর হবে। উত্তর, নিচে দক্ষিণ, তারপর হচ্ছে পশ্চিম, পূর্ব, এইভাবে আপনার টেবিল আকারে এটি তৈরি করে দিলে সুবিধা হবে। এরপর হচ্ছে 16 নম্বর হচ্ছে কৈফিয়ত যদি থাকে, দলিলে যদি কোনো কৈফিয়ত থাকে, দাতার ক্ষেত্রে যদি কোনো কৈফিয়ত যদি থাকে, যেমন দাতা বাম হাত নাই অর্থাৎ বাম হাতে তিনি টিপসই করতে পারতেছেন না, তিনি ডান হাতে টিপসই দিবেন, অথবা ডান হাতও নাই তিনি পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপসই দিবেন, এখানে এটি উল্লেখ করে দিবেন। এবং 17 নম্বর কলম হচ্ছে দাতা গ্রহীতা উভয়েরই স্বাক্ষর, এবং এখানে বাম পাশে হচ্ছে দাতার স্বাক্ষর, যে কজন থাক 1 2 3 সিরিয়ালে দিবেন, এবং গ্রহীতার ক্ষেত্রেও তাই। গ্রহীতার ক্ষেত্রে 1 2 3 4 যদি একাধিক হয়ে থাকে তাহলে এখানে গ্রহীতার স্বাক্ষর থাকবে। এবং 18 নম্বর কলমে হচ্ছে সাক্ষীগণের নাম ঠিকানা। সাক্ষী হচ্ছে 2 জন, ক এবং খ, নাম ঠিকানা, পিতামাতা, গ্রাম, উপজেলা, জেলা, ডাকঘর, এবং এখানে থাকছে স্বাক্ষর, এবং এইভাবে স্বাক্ষরের জায়গা স্বাক্ষরের নিচে তারিখ থাকবে। তারপর হচ্ছে শনাক্তকারী নাম ও ঠিকানা। ইনি হচ্ছে শনাক্তকারী, হচ্ছে যিনি পরিচিত ব্যক্তি, যিনি দাতার ক্ষেত্রে অথবা গ্রহীতার ক্ষেত্রে পরিচিত ব্যক্তি, অথবা এখানে দলিল লেখকও শনাক্তকারী হয়ে থাকেন অনেক জায়গায়, বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখককেও শনাক্তকারী হিসেবে মানে উপযুক্ত মনে করা হয় আর কি। তো তার পরিপূর্ণ নাম ঠিকানা চেনার ক্ষেত্রে। এবং 20 নম্বর কলমে হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয়, বাজার মূল্য, এখানে এটা দিয়ে এগুলো লেখার পরে এখানে দলিলটি কয় প্রতিষ্ঠানে লিখিত সেটি অঙ্কে ও কথায় লিখে দিতে হবে। এরপর হচ্ছে একজন দলিল লেখকের পূর্ণ ঠিকানা, দলিল লেখকের নাম, এবং দলিল লেখক এখানে স্বাক্ষর করবেন ও তারিখ দিবেন, তার পিতার নাম, মাতার নাম, গ্রাম, থানা, জেলা, এবং যে রেজিস্ট্রি অফিসে তিনি দলিলটি সম্পাদন করছেন অর্থাৎ রেজিস্ট্রি করছেন সেই অফিসের নাম এবং সনদ নাম্বার। এরপর হচ্ছে হলফনামা। তো 21 নম্বর হলফনামা, হলফনামা থাকবে 21 নম্বরে।
তো বরাবর সাব রেজিস্ট্রার, জেলা, উপজেলা এবং জেলা। হলফকারীগণের নাম ঠিকানা, একাধিক ক্ষেত্রে হলফকারীগণের নাম ঠিকানা এখানে সেটি আপনারা কপি করে এনে দেবেন। হলফকারীর নাম, দাতার নাম ঠিকানা, এখানে পরিপূর্ণ নাম ঠিকানা থাকবে। এবং যেহেতু 3 পাতার 3টি ফর্দে বর্তমানে, তো দ্বিতীয় পাতা চলে গেল, এখানে আমরা এখন তৃতীয় পাতা চলে আসছি। তো এখানে তৃতীয় পাতা, এখানে দলিলটি মানে রেজিস্ট্রি তারিখ দিবেন। এখানে দাতার এই যে হলফকারীগণের নাম, স্বাক্ষর তারিখ, এখানে হলফকারীদের প্রত্যেকেরই যে কয়জনই থাক, 1 জন থাক 2 জন থাক, প্রত্যেকেরই স্বাক্ষর থাকবে এবং শনাক্তকারী স্বাক্ষর থাকবে নিচে। এখানে যিনি শনাক্তকারী স্বাক্ষর মানে দলিলটি শনাক্তকারী হলেন পরিচিত। এবং সবশেষে থাকছে যে 22 নম্বর কলাম, এখানে সাব রেজিস্ট্রার তার নাম সহ পদবি সহ সিল স্বাক্ষর এবং তিনি স্বাক্ষর করবেন। এইভাবে একটি পরিপূর্ণ হেবার ঘোষণাপত্র দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি করা হয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।